সরাসরি সল্টলেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনের ছবি আপনাদের দেখাবো। সেখানে এসএলএসটি চাকরি প্রার্থীরা তার বাড়ির সামনে, এবং সেখান থেকে আমার প্রতিনিধি অমিত রয়েছেন। অমিতের সঙ্গে একবার কথা বলবো, সরাসরি দেখে নিতে চাইবো এসএলএসটি চাকরি প্রার্থীরা এখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়েছেন। তারা কি চান, কেন গিয়েছেন অমিত? দেখো, আমি সরাসরি বিপুলকে বলবো, যারা চাকরি প্রার্থী অর্থাৎ শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী, যাদের দাবি মূলত গত বছর নভেম্বর মাসে 1280 জনের তাদের কাউন্সিলিং হওয়ার পরে তাদের স্কুল চিহ্নিত করা হয়ে গেছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পায়নি। তারা যেটা মনে করছেন কিছু জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার জন্য তারা নিয়োগপত্র পাচ্ছেন না। এই কারণেই তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তারা বাড়িতে এসছেন এবং সরাসরি কথা বলবো কি দাবি নিয়ে এসছে। আপনাদের কোন দাবিতে এসছেন আজকে? আমাদের স্যারের কাছে একটাই দাবি, যেভাবে আমাদেরকে সুপ্রিম কোর্টে ফাঁসানো হয়েছে, শারীরিক শিক্ষা কর্মশিক্ষার তো কোনো রকম আইনি জালে জড়িয়ে নেই, তাই উনি তো আমাদের কাছে ভগবান তুল্য। তাই উনি আমাদের একটা কিছু পদ বের করে দিক, কারণ উনার আজকের তত্ত্বাবধানে সমাদাসে চাকরি হয়েছে ক্যান্সার আক্রান্ত সেই সুপার নিউমেরিক পোস্টে একই মেমোতে আমরা রেকমেন্ডেশন পেয়ে আজকে 14 মাস বাড়িতে বসে রয়েছি। শুধু মিথ্যা আমাদেরকে আইনের জালে ফাঁসানো হচ্ছে। তাই আমরা উনার কাছে একটা আইনি পরামর্শ নিতে এসেছি, উনি যেন আমাদেরকে একটা কিছু পথ দেখায়, আমরা যেন দ্রুত এই আইনি জাল থেকে বেরিয়ে স্কুলে পৌঁছাতে পারি। জাস্টিস গাঙ্গুলির কাছে কেন? কারণ আপনারা বলছেন যে গত বছর আপনাদের কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে, স্কুল চিহ্নিত করা হয়ে গেছে, আপনাদের নিয়োগপত্র দিতে বাকি রয়েছে। সেই জায়গায় তো আপনি জাস্টিস গাঙ্গুলির কাছে কেন এলেন? দেখুন, বারে বলা হচ্ছে যে শারীরিক শিক্ষা কর্মশিক্ষাও নাকি সেই আইনের জালে ফেসে আছে। তাই উনার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চাইছি যে কিভাবে আমরা এখান থেকে বেরোতে পারি, কারণ উনি তো ভগবান তুল্য, উনি সমস্ত কিছু আইনের উপরে। তাই উনার কাছ থেকে আমরা একটা কিছু আইনি পরামর্শ নিতে চাইছি। আদৌ কি আপনাদের যাদের 1280 জনের নিয়োগ প্রক্রিয়া এখনো হয়নি, কোনো আইনি জটিলতা রয়েছে? দিয়ে দিয়েছে, শুধু জয়েনিং বাকি, স্কুলে পেয়ে গেছি আমরা। সরকার যদি এর সঙ্গে একটুখানি সদিচ্ছা দেখায় তাহলে আমরা দ্রুত নিয়োগ পেয়ে যাব। বুঝতে পারছি অতনু, তাদের যেটা বক্তব্য, তাদের রেকমেন্ডেশন হয়ে গিয়েছে, অর্থাৎ তারা স্কুল তাদের চিহ্নিত করা হয়ে গেছে, কোন স্কুলে তারা চাকরি পাবেন সেই বিষয়টিও সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা শুধুমাত্র নিয়োগপত্র হাতে পাচ্ছেন না। তাদের যেটা বক্তব্য, কোনো একটা আইনি জটিলতা তৈরি হচ্ছে, সেই আইনি জটিলতা কিভাবে কাটানো যায় সেই কারণে আইনি পরামর্শ নেবার জন্যই শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী, অর্থাৎ যাদের যেটা বক্তব্য যে গত বছর নভেম্বর মাসে 1280 জনের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ সম্পূর্ণ হওয়ার পরে তাদের স্কুল রেকমেন্ডেশন হয়ে গেছে, কিন্তু কোনো একটা জটিলতার কারণে তাদের এখনো পর্যন্ত নিয়োগপত্র তারা হাতে পাননি। সেই আইনি জটিলতা কিভাবে সমাধান করা যায় বা তাদের আর কি করণীয় আছে সেই সম্পর্কিত কথাবার্তা বলার জন্য বা তারা আলোচনা করার জন্য জাস্টিস গাঙ্গুলির বাড়িতে এসছেন। অতনু, ধন্যবাদ অমিত। 24 তারিখ টেটের পরীক্ষা, এবং এই টেটের জন্য টেট যারা দেবেন সেই পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় তার জন্য বাড়তি পরিষেবা দেবে মেট্রো। কি সেই বাড়তি পরিষেবা? সান্নিক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সান্নিক, মেট্রো কি বলছে, কি বাড়তি পরিষেবা সেদিন পরীক্ষার্থীদের জন্য দেওয়া হবে? দেখো অতনু, অন্যান্য রবিবার যেখানে 130টির কাছে সার্ভিস মেট্রো চালানো হয়, সেইখানে নর্থ সাউথ বাউন্ড অর্থাৎ ব্লু লাইনে ওই দিন চলবে 234টি মেট্রো। মূলত কি কারণ? কেননা 24 তারিখ পরীক্ষার্থীদের যারা কলকাতায় পরীক্ষা সেন্টার পড়েছে তাদের অনেকেরই চিন্তা ছিল কিভাবে তারা সেন্টারে পৌঁছবেন, কেননা এমনিতেই পাবলিক ট্রান্সপোর্ট ওই দিন অনেক কম থাকে। তার মধ্যে সেই দিন কলকাতাতে একটা বড় সমাবেশের কথা রয়েছে। তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে মেট্রোর তরফ থেকেও সেই ভাবনা চিন্তা থেকেই মূলত অন্যান্য দিন যে সময় মেট্রো চালু হয়, অর্থাৎ রবিবার যেখানে সকাল 9টায় হয়, অন্যান্য দিন সেখানে সকাল 6:50 মেট্রো চালু হয়। সেই রকম অন্যান্য দিনের মতোই সকাল 6:50 ওই দিনও মেট্রো চালু হচ্ছে। সকাল 6:50 কবি সুভাষ এবং দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে, এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টায়। অর্থাৎ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হাতে সময় রেখে যাতে কোনো সমস্যা না হয় সেই মতো করেই মেট্রো পরিষেবা সেই দিন দেওয়া হবে। তবে রাতের দিকে কোনো অতিরিক্ত সার্ভিস দেওয়া হচ্ছে না, কেননা দিনের বেলাতেই যেহেতু পরীক্ষা পর্ব মিটে যাবে সেই কারণে সেইভাবেই কিন্তু মেট্রোর তরফে পরিকল্পনা করা হয়েছে। অতএব ধন্যবাদ। 24শে ডিসেম্বর শুধু টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে 234টি পরিষেবা আমরা দিচ্ছি। প্রথম ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সকাল 6:50 ছাড়বে, তেমনি দমদম থেকেও কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম ট্রেন সকাল 6:50 ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো পরিষেবা চালু হবে বেলা 7টায়।
এবং 234টি মেট্রো সার্ভিসেস আমরা অনলি এই রবিবারের জন্যই দিচ্ছি। এবং প্রাথমিক টেট নিয়ে এই রবিবারের টেট নিয়ে পর্ষদ সতর্ক, কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে যাতে কোনোভাবেই ধাতব কিছু নিয়ে এবার পরীক্ষা কেন্দ্রে ঢোকা সম্ভব নয়। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে, দ্বিস্তরীয় নিরাপত্তা পেরিয়ে তারপর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। মেটিয়াবুরু জেলার একটা পুকুরের ছবি দেখাই আপনাদের। না বলে না দিলে অবশ্য বোঝা মুশকিল যে এটা একটা পুকুর। আসলে পুকুরটা না ছিল জানেন, এখন আর নেই। পুকুরটা আবর্জনা ভর্তি। কিভাবে হলো? এই পুকুর পরিষ্কারের জন্য 1 কোটি, পুকুর পরিষ্কারে 1 কোটি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় গিয়েছেন ব্যবসায়ী, বলছেন কাউন্সিলর নাকি এই পুকুর সাফাইয়ের জন্য 1 কোটি টাকা চান। ব্যবসায়ী দিলবার খান্দার অভিযোগ করছেন মেটিয়াবুরুজের সুফি কাঠগোলা এলাকার ঘটনা। ব্যবসায়ী দিলবার খান্দারের কি অভিযোগ শুনুন। আমি লোন নিয়েছি, অনেক টাকা লোন নিয়েছি। লোন নিয়ে এইসব প্রজেক্টগুলো প্ল্যান করে কাজ করছি, কিন্তু এই যা ডিস্টারবেন্স করছে কাউন্সিলর, তো আমি লোনগুলো চুকাবো কি করে? কাউন্সিলরকে 1 কোটি টাকা দাও, কাউন্সিলর মার্কেটে ছাদ পুরো দিয়ে দিতে হবে, সেটাই খুব টেনশন। লাস্টে সুসাইড করতে হবে আমাদের, যা করছে কাউন্সিলর। আর এখানেই শেষ নয়, এ তো শুনলেন এক তরফের অভিযোগ, কিন্তু এই দিলবার খান্দার তার বিরুদ্ধে আবার কাউন্সিলরের অভিযোগ পুকুর ইচ্ছে করে ভরাট করে এখানে বেআইনি কাজ করবেন দিলবার খান্দার। জানতে পেরে পুকুর পরিষ্কার করাতে বলেছেন। শুনুন কাউন্সিলরের বক্তব্য। গার্বেজটা জমা করে করে এইটা হচ্ছে ওদের পলিসি, এই গার্বেজটা জমা করে আস্তে আস্তে পুকুরটাকে পুরো ভরাট করে দিচ্ছে। তার কমপ্লেন লেটারটা অলরেডি অফিসে এসেছে, বারবার মানুষ বলছে গার্বেজটা তুলতে গেলাম তখনই আমার অপরাধ হলো। জানি পুকুর ভরাট করলে অপরাধ হয়, পুকুর খনন করলে কখনো অপরাধ হয় না। দিলবার থান্দার যত ইললিগাল যত পুকুর ভরাটগুলো, এর একটাই উদ্দেশ্য, সেইগুলোকে কি করে কভারেজ করব, সেই জায়গাগুলো কি করে কনস্ট্রাকশন করব। আমি তো বলবো পুলিশকে দিয়ে একে অ্যারেস্ট করানো দরকার। অভিযোগ আপনিও করতে পারেন, অভিযোগ থার্ড পার্টি যে কেউ করতে পারে কারোর নামে। সেই অভিযোগটা কতটা সত্য কতটা সেটা যাচাই করতে হবে। Coming up,